তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে বিগত কয়েক বছরের ঘটনা দেখানো হয়েছে। কিছু শ্রমিককে এই খনিতে কাজ করতে দেখা যায় এবং একজন ডাক্তার তাদের তত্ত্বাবধান করেছেন। লোকটি ডাক্তারকে জানায় যে কর্মীরা তাদের কাজের সময় বিকিরণ শনাক্ত করেছে। এটি তাদের উত্তেজিত করে কারণ তারা বিশ্বাস করে যে এটি ইউরেনিয়াম এবং তারা এলাকার বড় যন্ত্রপাতি নিয়ে আসে। তারা কাজ করার সাথে সাথে মাটিটি ধুলোতে পরিণত হতে শুরু করে এবং ডাক্তার তার দলকে সদ্য গঠিত গুহায় নিয়ে যান। তারা তাদের কাজ শুরু করে এবং ডাক্তার তাদের দলের সাথে ভূগর্ভস্থ গুহায় চলে যায়। ধুলো গুহা মধ্যে খোঁচা হয় এবং দল তাদের কাজ অব্যাহত। ডাক্তার তার দলকে আরো গুহায় অন্বেষণ করতে নিয়ে যায়। তারা একটি পানির একটি দৈত্যাকার কঙ্কালের আভাস পায়। এটি নিয়ে চিন্তা করে। ডাক্তার জানেন যে এটি একটি কঙ্কাল নয়, এটি দৈত্যাকার পানি যেটা সেখানে ঘুমিয়েছিল এবং একটি আলোর রোশনি দিয়ে জাগ্রত হয়েছিল। তারপর দেখা যাচ্ছে যে পানিটি সমুদ্রে চলে গেছে, গুহা থেকে বেরিয়ে এসেছে। অন্যদিকে জাপানের একজন বিজ্ঞানী দৃশ্যে আসেন, যিনি কলের মাধ্যমে কারোর সাথে কথা বলছিলেন। সেই ভূমিকম্পটি এখানে অনুভূত হচ্ছে সেই স্থান থেকে যেখানে থেকে এই পানিটি দেখা দিয়েছে। সেখানে তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তিনি বলেন, এই পারমাণবিক প্ল্যান্ট চলতে থাকলে আমাকে বন্ধ করতে হবে। তারপর তার স্ত্রী সেখানে আসে এবং সে তার ছেলে ফোর্ড এবং স্ত্রীকে নিয়ে যায়। তিনি তার স্ত্রীর সাথে উল্লেখ করেছেন, আফটার শকগুলি ধ্বংসাত্মক দেখাচ্ছে, তাই সেই সময় পর্যন্ত আপনি আমার দলের সাথে আমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে থাকবেন। তারপর একই বিজ্ঞানীকে একটি পরীক্ষাগারে দেখানো হয়। সে আফটার শকের অবস্থান শনাক্ত করছিল, কিন্তু কেউ কিছু পায়নি। তারপর তিনি সমস্ত যন্ত্রপাতি বন্ধ করার নির্দেশ দেন, কারণ আমরা জানি না কোন জিনিসটি ধাক্কা সৃষ্টি করছে, তারা আমাদের ক্ষতি নাও করতে পারে। সেখানে আবার ভূমিকম্প হয় আর বিজ্ঞানীর স্ত্রী সেখানে পৌঁছে যায়। সে সেখান থেকে দৌড়াতে শুরু করে। এরপর কেবিনে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। বিজ্ঞানী তার স্ত্রীর জীবন বাঁচাতে এগিয়ে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং পুরো কেবিনে বিষাক্ত গ্যাস দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। তার স্ত্রী তাকে বলে, আমাদের ছেলে ফোর্ডের যত্ন নিন। আর বিকিরণের কারণে পুরো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে যায়। ফোর্ডও তার স্কুল থেকে এটি প্রত্যক্ষ করেছিলেন। 15 বছর পরে ফোর্ড এখন একজন সৈনিকের পদ পেয়েছেন। কয়েক মাসের প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরেছিলেন তিনি। সে এখন বিয়ে করেছে। তার স্ত্রী ফোন পান যে ফোর্ডের বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে। কেল্লা তার বাবাকে ঘৃণা করতেন কারণ সে ভেবেছিল তার বাবার কারণে তার মা মারা গেছে। কিন্তু স্ত্রীর পরামর্শে সে তার সাথে দেখা করতে যায় এবং সে তার বাবাকে পুলিশের হেফাজত থেকে ছেড়ে দেয়। তারপর দুজনেই ঘরে ফিরে আসে। তার বাবা তাকে বলেন, আমার ছেলে, এটা কোনো দুর্ঘটনা ছিল না, কিন্তু কারণ ছিল বিকিরণ এবং এই একই বিকিরণ এখনো আবার অনুভূত হচ্ছে এবং তার গ্রেপ্তার করা হয়েছিল সেই জায়গাটিতে যাওয়ার কারণে, যেটি পুলিশ নিষিদ্ধ করেছিল। সে বলে যে আমার বন্ধুও কণ্ঠস্বর অনুভব করেছে, মানে সেখানে থেকে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। আমি তদন্ত করতে হবে, সেখানে গিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে যেদিন পারমাণবিক কেন্দ্রের বিস্ফোরণ নিছক দুর্ঘটনা ছিল না। তারপর ফোর্ডও তার বাবার সাথে সেখানে যায়। এখন তারা লক্ষ্য করেছে সেখানে বিষাক্ত গ্যাস বা বিকিরণ ছিল না। পুলিশ আবারও দুজনকে আটক করে নিয়ে যায়। সেখানে আসে এবং ডাক্তারও আছেন যাকে সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। তারা সবাই বিজ্ঞানীকে জিজ্ঞেস করে বারবার, আপনার সেখানে যাওয়ার কারণ কি? বিজ্ঞানী তিনি কি করতে চেয়েছিলেন তা প্রকাশ করতে শুরু করেন। ডাক্তার অবাক হয়ে যায় কারণ তারও তেমন জ্ঞান ছিল না। তারা সেখানে একটি আইটেমের মতো সবচেয়ে বড় পাথরের উপর পরীক্ষা চালাচ্ছিল। হঠাৎ সেই শিলা কাঁপতে শুরু করে এবং এতে একটি বিদ্যুতিক স্রাব তৈরি হয়। সেই শিলাটি বিভক্ত হয় এবং সেখান থেকে একটি দৈত্যাকার পানি দেখা যায়। বিদ্যুৎ নিষ্কাশনের সময় এটি ছিল রাক্ষস এবং মানুষকে আক্রমণকারী। তারপর দেখানো হয় সেই পানিটি নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে আসে, নিজেকে ছেড়ে দেয়, সেখান থেকে উড়ে যায়। পরের দিন ক্যাপ্টেন কাছে আসে এবং ডাক্তারকে তার সাথে আসতে বলে। ডাক্তার তার সাথে ফোর্ড এবং বিজ্ঞানীকেও নিয়ে যায়, কিন্তু এই ঘটনার শুরুতে আহত হয় বিজ্ঞানী। সেখানে গিয়ে তাদের মাথা প্রকাশ করে এটা কোনো সাধারণ পানি নয়। পৃথিবীর বিকিরণের র্যাশের সাথে এটি সমুদ্রের গভীরে চলে গেছে, যাতে তিনি সেখান থেকে এর শক্তি ফিরিয়ে আনতে পারেন। তারা বলে যে আমাদের সংজ্ঞাটিও এই অনুসন্ধান করার জন্য তৈরি করা হয়েছিল। এটি এখনো জীবিত এবং এর নাম গডজিলা।
এই ঘটনাটি এই পানিটির কারণে, যাকে মানুষ ভূমিকম্প বলে মনে করছিল। আর তা হাঁটতে হাঁটতে জাপানের পারমাণবিক কেন্দ্রে এসে পড়ে, কারণ তার এমন জায়গা দরকার ছিল যেখানে সে একবারে অনেক শক্তি পেতে পারে। এটি দিয়ে দেখা যাচ্ছে যে বিজ্ঞানী সেখানে মারা গেছেন আর তারা সবাই চিন্তিত। আজ তার মৃত্যুর পালা এবং অন্য একজন ব্যক্তিও আগামী দিনে তার শেষ দেখা করতে পারে। অবিলম্বে মাথা একটি কল মাধ্যমে জানানো হয় যে সমুদ্র রহস্যময় বিকিরণ নির্গত হয়। তারা জানতে পারে সেখানে জীব আছে আর সেই পানিটি শক্তি পেতে পারমাণবিক বোমা গিলে খাচ্ছিল। কিন্তু তারা সেখানে আরো কিছু উপলব্ধি করছিল। সেখানে কিছু লোককে পাঠানো হয়েছিল যারা লক্ষ্য করে যে একটি দানবীয় পানি সমুদ্র থেকে বেরিয়ে আসছে। প্রকৃতপক্ষে এটি একই ভয়ঙ্কর পানি যা শহরে প্রবেশ করেছিল এবং সমস্ত মানুষ এটি দেখে খুব ভয় পেয়েছিলেন। তারপরে গডজিলা ও দৃশ্যে আসে যা প্রচন্ড চিৎকার করছিল। পরের দিন খবর প্রচারিত হয় যে পানিটি গডজিলা থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে। এখন সেই ভয়ঙ্কর পানিটি তার সাথে আরো পানিকে একত্রিত করে সমুদ্রে নিয়ে যাচ্ছিল। চিকিৎসক দলের সদস্যের প্রকাশ, আমরা কিছুদিন আগেও 2টি ডিম পেয়েছি। হ্যাচিং হওয়ার কারণে একটি পানি জাপানের পারমাণবিক কেন্দ্রে গিয়েছিল এবং আমরা জানি না আরেকটি ডিমের সাথে কি ঘটেছে। এটি একটি জায়গায় নিরাপদে রাখা হয়েছিল। যখন কিছু লোককে পরীক্ষা করার জন্য পাঠানো হয়, তারা সাক্ষী দেয় ডিম ফুটে এই পানিটি কোথাও চলে গিয়েছিল। জানা গেছে এই ডিমটি সেই ভয়ঙ্কর পানির। হ্যাচড হচ্ছে যে বিপর্যয় সৃষ্টি করেছিল অন্য শহরে যাচ্ছিল। পুলিশ এই পানি দুটির জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপর দেখা যাচ্ছে ডাক্তার অন্য পানির ফুটেজ দেখছেন। এখানে তারা লক্ষ্য করে এই পানিটি ডানাবিহীন, যেমন অন্য একটি পানির ডানা ছিল। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে এটি স্ত্রী পানি এবং প্রথমটি ছিল পুরুষ। সৈনিক হিসাবে ফোর্ডকে সামরিক বাহিনীর সাথে সর্বত্র পরিদর্শন করতে পাঠানো হয় যাতে সে ওই পানিগুলোকে আটকাতে পারে। বিপরীতভাবে অধিনায়ক বলেন সেই পানিরা ধ্বংসের সৃষ্টি করেছে। তখন মাথা তাকে বলে আমাদের তাদের মারাত্মক পারমাণবিক বোমা দিয়ে বিস্ফোরিত করতে হবে। তখন ক্যাপ্টেন বলেন এতে তারা লাভবান হবেন, কারণ তাদের জন্য পারমাণবিক শক্তি প্রয়োজন এবং তারা এটির সাথে আরো শক্তিশালী হবে। হেড বলেন এটা ছাড়া আমরা কি করতে পারি, ঝুঁকি নেওয়া হবে। উভয় পানি তাদের মধ্যে বিকিরণ পূর্ণ করার সময় তাদের শক্তি পুনরুদ্ধার করতে সমুদ্রে যাচ্ছিল, কারণ সমুদ্রের গভীরতা ছিল তাদের বিকিরণ প্রদানের উৎস। ওপারে গডজিলা আসছিল তাদের মৃত্যু মুখে ফেলতে, তাই তারা পারমাণবিক বোমা সঙ্গে রেখে সেই সাগরের দিকে পা বাড়ায়। ফোর্ডও তাদের উপর নজর রেখেছিল। বোমাটি তারা একটি নৌকায় রেখেছিল। পুরুষ পানি সেই নৌকায় আক্রমণ এবং সেই পারমাণবিক বোমা নিয়ে চলে যায়। এখন 2টি পানি পারমাণবিক বোমার অধিকারী হয়ে চলে গেছে, কারণ তারা তাদের শক্তির মহান উৎস পেয়েছে। সাময়িক এবং প্রধানের পরিকল্পনা সম্পূর্ণরূপে সমতলপর্তিত হয়। তারা মনে করেন তারা ফল দিতে অক্ষম, তাই গডজিলা আমাদের জীবনকে সুরক্ষিত করতে পারে। তারপর দেখা যাচ্ছে এই পানিগুলো শহরে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছিল। ভাগ্যক্রমে গডজিলা ও সেখানে উপস্থিত হয়। সেখানে সামরিক বাহিনীও ছিল। তারপর দেখানো হয় সেই গডজিলা সেই পানির মুখোমুখি হয় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। যুদ্ধের সময় তারা ছিল রাক্ষস এবং অনেক কিছুর ক্ষতি করে। সবাই ফিরে যায়। সেখানে শুধু পুরুষ পানি ছিল, তাই গডজিলা কোনো অসুবিধা ছাড়াই তার সাথে লড়াই করছিল। এটি পুরুষ পানিকে হত্যা করার কথা। তখন স্ত্রী পানিটি পিছন দিক থেকে এসে আক্রমণ করে। তখন গডজিলা একাই তাদের দুজনের সাথে লড়াই করছিল। গডজিলা দিয়ে দুজনকেই মেরে ফেলা কঠিন হয়ে উঠেছিল। অন্যদিকে দেখা যাচ্ছে সামরিক অফিসাররা মাটির নিচের বাসা থেকে অনেক ডিম পায়। সেগুলো মহিলা পানি দ্বারা পাড়া হয়েছিল এবং তাদের পরাজয় গডজিলা এর জন্য ভারী বোঝা তৈরি করেছে। বোমার সময় নির্ধারণ করে বেরিয়ে আসা সামরিক কর্মকর্তারা। বোমটি শীঘ্রই বিস্ফোরিত হওয়ার সমস্ত ডিম নষ্ট হয়ে যায়। এটি লক্ষ্য করে পুরুষ এবং স্ত্রী পানিরা তাদের ডিম নিয়ে উদ্বিগ্ন হতে শুরু করে এবং দুজনেই গডজিলা ছেড়ে সেখানে দৌড়ে যায়। সেই বিস্ফোরণটি গডজিলাকে উপকৃত করেছিল, কারণ সেই বিস্ফোরণের বিকিরণ তার মধ্যে শক্তি হিসাবে স্থানান্তরিত হতে শুরু করে। এটি ব্যবহার করে তিনি উভয় পানির উপর তার মুখ থেকে সেই শক্তিটি নিঃসরণ করেছিলেন। এখন গডজিলা আরো শক্তিশালী হয়ে উঠেছে এবং সে তার সমস্ত শক্তি দিয়ে উভয় পানির বিরুদ্ধে একটি ভয়ানক যুদ্ধে লিপ্ত হয়েছিল। এখানে গডজিলা পুরুষ পানিকে হত্যা করে। তা দেখে স্ত্রী পানির মধ্যে ক্ষোভে ফেটে পড়ে। সামরিক বাহিনী তার ডিম নষ্ট করে ফেলেছিল, তাই এটি তার ক্রোধের কারণ ছিল। তারপরে এটি ফোর্ডের দিকে এগিয়ে যায় এবং গডজিলা এটিকে পিছনের দিকে থেকে ক্যাপচার করে। এটির মুখ খুললে
গডজিলা এটি থেকে সেই পানির মধ্যে সমস্ত বিকিরণ রাখে, ফলে অনেক যন্ত্রণা সহ্য করে মারা যায়। ফোর্ডো গুরুতর আহত হয়েছিল, কিন্তু সাময়িক অফিসাররা তাকে চিকিৎসায় সহায়তা দিতে নিয়ে যায়। পরের দিন গডজিলা দৃশ্যে আসে, মানুষ ভাবছিল যে এটা মারা গেছে। ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল গডজিলা। ঘুম থেকে উঠেই সমুদ্রে যাওয়ার জন্য হাঁটা শুরু করে। আসলে এখানে কারো ক্ষতি করতে আসেনি, শুধুমাত্র সেই সব ভয়ঙ্কর প্রাণীদের প্রতি তার ক্ষোভ আছে। এখন তাদের হত্যার পর এটি সমুদ্রে ফিরে আসে। দেখা যাচ্ছে ফোর্ডো তার স্ত্রী ও ছেলের সাথে ফিরে গিয়েছিলেন। সবকিছু ন্যায়সঙ্গত হয়ে গেছে এবং সিনেমাটিও এটির সাথে সম্পূর্ণ হয়। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।